হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। 9 বছরের একটি বাচ্চার রেপ হয়। পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে একজন 60 বছরের সিকিউরিটি গার্ড। গার্ডের মেয়ে বাবাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে যায়। তার ধারণা তার বাবা নির্দোষ। সমাজের চাপের মুখে পড়ে পুরো পরিবারটি। সে কি পারবে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে? আসলেও কি সে রেপ করেছিল? কি ঘটেছিল ওই দিন? সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। টান টান উত্তেজনাপূর্ণ মুভিটির নাম গার্গি। মুভিটি 2022 সালে তামিল ভাষায় মুক্তি পায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির প্রথমেই একটি স্কুল দেখানো হয়। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। এ হচ্ছে তাদের টিচার গার্গি। গার্গিকে তার বয়ফ্রেন্ড কল করে, যার নাম পান্নে। তাদের লং রিলেশনশিপ। পরিবার সম্মতিতে তাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। পরীক্ষা শেষে গার্গি খাতাগুলো নিয়ে স্কুলের অফিস রুমে গিয়ে খাতা দেখতে শুরু করে। একজন এসে নিউজ দেখতে টিভিটি অন করে। খবরে প্রকাশিত হচ্ছিল, চেন্নাইয়ে 1 মাস আগে 4 জন ব্যক্তি 9 বছরের একটি বাচ্চা মেয়েকে ড্রাগস দিয়ে রেপ করেছিল। পুলিশ তাদের ধরতে একটি টাস্কফোর্স গঠন করেছিল। টাস্কফোর্সটি ওই 4 জনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ তথ্য প্রমাণ সহ তাদের আগামীকাল কোর্টে পেশ করবে। একজন গার্গির কাছে জানতে চায়, এটা আপনার এরিয়া না? গার্গি বলে, জানি না। আরেকজন বলছিল, মিডিয়া প্রথমে একটি জায়গা প্রকাশ করে, এরপর আবার পাল্টে দেয়। ততক্ষণে ভিকটিমের পুরো ইতিহাস শহরে ছড়িয়ে পড়ে। এই হচ্ছে আজকালকার জার্নালিজম। ব্রেকিং নিউজে বলা হয়, ওই ধর্ষণ মামলার 4 জনকে গ্রেপ্তার করার পর 5ম ব্যক্তিকে গ্রেপ্তার করার খবর এসেছে। প্রথম 4 জন ছিল উত্তর ভারতীয়, কিন্তু 5ম যাকে গ্রেপ্তার করা হয়েছে সে ওই এলাকারই যেখানে ঘটনাটি ঘটেছিল। এই খবর শোনার পর গার্গি বাসে করে বাড়ি ফিরছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, গার্গি যখন স্কুলে পড়তো, গার্গির ম্যাথ টিচার গার্গিকে টিউশন নিতে তার বাড়ি যেতে বলে। তাকে বলছিল যে, তোমার ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমার বাড়িতে এসো। লোকটি গার্গির গায়ে হাত বুলাচ্ছিল। বাড়ি ফিরতেই গার্গি জানতে চায়, বাবা কোথায়, আমাকে আনতে কেন যায়নি? তার মা জানায়, খরচ তো অনেক বেশি, তাই তোর বাবা অন্য কোথাও গিয়েছে একটি কাজের খোঁজে। গার্গি তার বোন আকসার কথা জানতে চাইলে তার মা বলে, গান্ধী পার্কে খেলতে গেছে হয়তো। শুনেই গার্গি রেগে যায়, বলে, তুমি এত দায়িত্বহীন কিভাবে থাকতে পারো? বাইরে কত কি হচ্ছে, এর মধ্যে বাইরে যেতে দাও কেন? গার্গি ফ্রেশ হয়ে টিউশন দিতে রেডি হয়। বাড়ির ছাদে সে বাচ্চাদের টিউশন দেয়। এ হচ্ছে পান্নি, যার সাথে গার্গির বিয়ে ঠিক হয়ে আছে। পান্নি তার ভাতিজাকে প্রতিদিন গার্গির এখানে রেখে যায়। পান্নি কিছুক্ষণ কথা বলে চলে যায়। গার্গির মা এক্সট্রা ইনকামের জন্য দোসার আটা বানিয়ে বিক্রি করে। সন্ধ্যা হতে আকসারা ফিরলে গার্গি তাকে অনেক বকতে থাকে, কারণ গার্গি তাকে 5টার পর বের হতে নিষেধ করেছিল। আকসারা বলে, আমি ফেরার পথে রাস্তায় অনেক ভিড় ছিল, শান্তি অ্যাপার্টমেন্টের ওখানে অনেক পুলিশ ছিল, তাই দেরি হয়েছে। শান্তি অ্যাপার্টমেন্ট শুনতেই তারা চমকে যায়, কারণ গার্গির বাবা সেখানে সিকিউরিটি গার্ডের চাকরি করে। গার্গি তার বাবাকে কল করলে দেখে ফোন বন্ধ। গার্গি শান্তি অ্যাপার্টমেন্টে যায় তার বাবার খোঁজে। চারিদিকে অনেক পুলিশ। একজন লেডি কনস্টেবলের কাছে জানতে চায় যেখানে কি হচ্ছে। সে জানে ইনকোয়ারি চলছে, সব কাজের লোকদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এমনকি কোন স্টেশনে আছে তাও সে বলতে পারে না। স্যান্ড্রা নামে একটি মেয়ে এসে গার্গিকে বলে, দিদি, আমার বাবাকেও নিয়ে গেছে। স্যান্ড্রার বাবাও গার্গির বাবার সাথে গার্ডের চাকরি করে। এ হচ্ছে আহলিয়া, একজন সাংবাদিক, এই অ্যাপার্টমেন্টেই থাকে। গার্গিকে দেখে তার সম্পর্কে তথ্য নিচ্ছিল। এরপর গার্গি বাড়ি ফিরে আসে, বলে অ্যাপার্টমেন্টে কিছু তো একটা হয়েছে, তাই পুলিশ এসেছে। তার মা তখনও জানে না তার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। গার্গি তার মাকে সান্ত্বনা দিতে বোঝায়, বাবার আজ নাইট শিফট, তাই সকালে ফিরে আসবে। কিছুক্ষণ পর স্যান্ড্রা এসে গার্গিকে বলে, থানা থেকে কল করে আমাকে যেতে বলেছে। গার্গিও তার সাথে যেতে চায়। তখন গার্গির মা জানতে চায়, কোথায় যাচ্ছিস? গার্গি বলে, স্যান্ড্রার বাবা অসুস্থ, তাই সেখানেই যাচ্ছি। গার্গির বাবা বিপির ট্যাবলেট নিতে ভুলে গেছে, তাই গার্গি রাস্তার একটি মেডিকেল শপ থেকে ওষুধ নিচ্ছিল। ওষুধ নিতে গেলে দোকানদার খুচরা বেচবে না, নিলে তাকে 1 পাতায় নিতে হবে। গার্গির কাছে তখন এত টাকা নেই, তাই দোকানদারকে অনুরোধ করে সে পরে এসে টাকা দিয়ে যাবে। গার্গি ঔষধ নিয়ে স্যান্ড্রার সাথে থানায় যায়। স্যান্ড্রার বাবাকে বাইরেই পাওয়া যায়। পুলিশ বলে, সাবধানে নিয়ে যাও, নেশায় বিভোর হয়ে আছে। পুলিশ গার্গির পরিচয় জানতে চায়। গার্গি জানায় তার বাবাকেও আনা হয়েছে, যার নাম ব্রহ্মানন্দ। নাম শুনতে সে গার্গিকে বলে, ভিতরে বেনিক্স স্যার আছে, গিয়ে দ্রুত দেখা করো। গার্গি এসআই বেনিক্সের কাছে যায়। বেনিক্স বলে, আমি কল করে ডাকতাম, ভালো হয়েছে তুমি চলে এসেছ। গার্গি জানতে চাচ্ছিল কি হচ্ছে, তার বাবা কোথায়। বেনিক্স গার্গিদের পরিবারের সকল তথ্য নিচ্ছিল। গার্গিকে বলে, যত দ্রুত সম্ভব এই শহর থেকে চলে যাও, এই অবস্থায় এখানে থাকতে পারবে না। তোমার বাবাকে আমরা গ্যাং রেপের অপরাধে গ্রেপ্তার করেছি। এই কথা শুনে গার্গি বলে, কি বলছেন আপনি? আপনি বুঝে বলছেন তো? আমি বাবার সাথে দেখা করতে চাই। বেনিক্স তাকে চলে যেতে বলছিল। এও বলে, আমরা এটাও জানি না সে কোন স্টেশনে আছে। বেনিক্স বলে, তোমার বাবার উপর সারা মাস নজর রেখে তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করেছি। গার্গি শুধু কাঁদছে আর বাবার সাথে দেখা করার আকুতি করছে। পুলিশ তাকে জানিয়ে দেয় মিডিয়া জানার আগে চলে যেতে। কোনো উপায় না দেখে গার্গি তার পরিচিত তার এক আঙ্কেল, যে কিনা লয়ার, তাকে কল করে। এ হচ্ছে অ্যাডভোকেট ভানুপ্রকাশ। গার্গির কথা শুনে থানায় একজনকে কল করে তথ্য নেয়। এরপর গার্গিকে বলে,
তুমি কান্না না করে এখনই বাড়ি চলে যাও, আমি কাল সকালে এসে দেখা করব, আমি তো আছি, চিন্তা কিসের। গার্গি দেখে এক পুলিশ খাবার নিয়ে পিছনের দিকে যাচ্ছে। সে তাকে ফলো করে। জানালা দিয়ে উকি দিয়ে দেখে তার বাবাকেও এখানে আটকে রাখা হয়েছে। পুলিশ তাকে দেখতে পেয়ে বেনিক্সের কাছে নিয়ে যায়। বেনিক্স তাকে বুঝিয়ে বলে তুমি কিছুই করতে পারবে না, যা প্রমাণ আছে কম করে হলো যাবজ্জীবন কারাদণ্ড হবে। বেনিক্স পুলিশ দিয়ে গার্গিকে বাড়ি পাঠিয়ে দেয়। যাওয়ার পথে আহলিয়া গার্গিকে পুলিশ জিপে দেখেই বুঝতে পারে যে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে গ্যাংরেপের জন্য, আর তার বাবাই হচ্ছে পঞ্চম ব্যক্তি। গার্গি বাড়ি থেকে কিছু দূরে নেমে যায়। বাড়িতে ফিরে মাকে কিছু বুঝতেই দেয় না। সকাল হতেই তাদের জানালায় ঢিল ছুটতে শুরু করে। তাদের জানালার কাজগুলো ভেঙে যায়। গার্গি বের হয়ে দেখে কেউ নেই। পত্রিকাওয়ালা পত্রিকা দিয়ে গেছে। গার্গি পত্রিকা নিয়ে ঘরে ফিরে দেখে তার বাবার ছবিসহ সব প্রকাশ হয়েছে। দ্রুত পত্রিকাটি লুকিয়ে ফেলে। মিডিয়ার লোকেরা তখন বাড়ির আশেপাশেই ঘুরছে। গার্গি ভানুকে কল করে ব্যাপারটি জানায়। ভানু বলে 12টায় কোর্টে এসে পড়ো, আর মিডিয়ার থেকে একটু দূরে থাকো। পুলিশ ব্যাপারটি গোপন রাখতে চেয়েছিল, কিন্তু কেউ একজন তার ঠিকানাটি প্রকাশ করে দিয়েছে। গার্গি রেডি হয়ে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয়। তার মাকে বলে আমি না ফেরা পর্যন্ত তোমরা বাইরে বের হবে না। গার্গি দরজা খুলে বের হতেই মিডিয়া তার উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক যেন পলাশির যুদ্ধের মতো। অনেক কষ্টে অটোতে উঠে চলে যায়। বিভিন্ন টিভি চ্যানেল তখন এই ঘটনা লাইভ নিউজ করছিল, কারণ আজ তার বাবাকে কোর্টে তোলা হচ্ছে। এই খবর পেয়ে সমাজের প্রতিবাদী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোর্টের সামনে এসে বিক্ষোভ করছে। একটি গ্রুপকে দেখা যায় সেই 5 জন আসামিকে মারতে এসেছে। তারা ফুল প্রিপারেশন নিয়ে এসেছে। গার্গি এসে এগুলো দেখে খুবই ঘাবড়ে যায়। গার্গির কাছে ওই ওষুধের দোকানদার আসে। গার্গি ভেবেছিল সে টাকা নিতে এসেছে। লোকটি বলে ম্যাডাম, আমার নাম ইন্দ্রান, আমি ভানু স্যারের অ্যাসিস্ট্যান্ট, আমি একজন অ্যাডভোকেট, পার্ট টাইম মেডিসিনের দোকান করি। কোর্ট থেকে ওই 5 জনকে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল। পথে ওই লোকগুলো তাদের উপর হামলা করে বসে। পুলিশ হিমশিম খাচ্ছিল তাদের বাঁচাতে। এর মধ্যে একজন ব্রহ্মানন্দের মাথায় আঘাত করে। এর কিছুক্ষণ পর ভানুর চেম্বারে। ভানু বলে বার কাউন্সিল থেকে তাকে এই কেসটি নেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এমনকি বার কাউন্সিলের অ্যাসোসিয়েশনের কোনো অ্যাডভোকেটই এই কেস নিতে পারবে না। কোনো উপায় না পেয়ে সে তার ক্যারিয়ারের কথা চিন্তা করে কেসটি না নিয়েই গার্গিকে ফিরিয়ে দেয়। গার্গি অনেকভাবে অনুরোধ করে, কিন্তু ভানু কিছুতে রিস্ক নিতে চায় না, তাই সে নিষেধ করে দেয়। ইন্দ্রান্সও অনেক অনুরোধ করছিল, কিন্তু কোনো কাজ হয় না। উপায় না দেখে গার্গি বের হয়ে যায়। ইন্দ্রান এসে বলে আপনি আইনি সহায়তা কেন্দ্রে যেতে পারেন, তারা সরকারিভাবে মানুষকে সহযোগিতা করে। গার্গি সেখানে গিয়ে দেখে কথা শোনার মতো কোনো পরিস্থিতি নেই সেখানে। গার্গি আবার ইন্দ্রানের সাথে দেখা করে। ইন্দ্রান বলে ম্যাডাম, আমার বসই নিষেধ করে দিল, এখন আর কি বলবো, আমি তো সাধারণ অ্যাসিস্ট্যান্ট। যে উকিল অ্যাসোসিয়েশনের নিয়ম মানে না, শুধু সেই নিতে পারবে। মনে হয় না এমন কাউকে পাওয়া যাবে। গার্গি বাড়ি ফিরছিল। রাস্তায় পান্নি তার সাথে দেখা করে। এই ঘটনার পর থেকে পান্নির সাথে গার্গি আর যোগাযোগ করেনি। পান্নি বলে দেখো, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেফটির জন্য হলেও তোমার মা বোনকে নিয়ে আমরা ব্যাঙ্গালুরু চলে যাই। আমার পরিবারকে আমি বোঝাবো, আমরা বিয়ে করে নিই। একজন উকিল রাখতেই তো হয়, তুমি এখানে থেকে কি করবে বলো? গার্গি বুঝতে পেরে বলে কি বলছো তুমি? সে আমার বাবা, আমি নিজের সুখের জন্য তাকে এভাবে ছেড়ে যেতে পারি না। তোমার বাবা হলে কি করতে? পান্নি বলে আমার বাবা এমনটা করতে পারতো না। গার্গি বলে আমার কাছেও তাই, আমার বাবা এমনটা করেনি। আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো। যদি অপেক্ষা করতে পারো করো, না হলে আমি বুঝে নিব। এই বলে গার্গি চলে যায়। বাড়ি ফিরে তার মাকে সব বিষয়টি খুলে বলে। রাতে টকশোতে সেই সাংবাদিক আহলিয়াকে দেখা যায়। এখানে জানা যায় আহলিয়া গার্গির বাবা ব্রহ্মানন্দের নামটি প্রকাশ করেছিল, যার জন্য আজ গার্গিদের পরিবারের এই চাপের মুখে পড়তে হচ্ছে। রাতে ইন্দ্রান গার্গিদের বাসায় আসে। ইন্দ্রান বলে সে ল পড়ার 5 বছর পর তার বাবা মা মারা গেছে। এরপরই চেন্নাই চলে আসে, কিন্তু কোনো কেসই সে পায়নি। তাই ভানুর অ্যাসিস্ট্যান্টের কাজ করে আর পার্ট টাইম হিসেবে ওষুধের দোকান করে। ইন্দ্রান বলে আপনি চাইলে আপনার বাবার কেসটি আমি নিতে পারি, অ্যাসোসিয়েশনের ধার আমি ধারি না। গার্গি তাকে প্রস্তুতি নিতে বলে, পরদিন আসতে বলে। হোক না সে অ্যাসিস্ট্যান্ট, তাও একজনকে অন্তত পাওয়া গেল যে তার বাবার হয়ে কোর্টে দাঁড়াতে পারবে। পরদিন গার্গি স্কুলে গেলে জানতে পারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। সমাজের চাপের মুখেই তার চাকরিটা গেছে। কেস শেষ হলে যদি তার বাবা নির্দোষ প্রমাণিত হয়, তাহলে আবার সে যোগদান করতে পারবে। তাকে পাওনা বেতন দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে গার্গির স্টুডেন্টরাও আসা বন্ধ করে দিয়েছে। পরিবারটির জীবিকাও এখন হুমকিতে। মুখ লুকিয়ে তাদের ঘরে বসে থাকতে হচ্ছে। ইন্দ্রান তার প্রস্তুতি নিতে শুরু করে। ইন্দ্রান আর গার্গি ব্রহ্মানন্দের সাথে দেখা করতে যায়, কিন্তু অনেকবার যাওয়ার পরও কারাগার থেকে তাদেরকে বিভিন্ন তালবাহানা করে পাঠিয়ে দেওয়া হয়। তাদেরকে কখনোই দেখার সুযোগ দেওয়া হয় না। এদিকে ইন্দ্রানকে ভানু বলে কি বলবে কোর্টে গিয়ে? 1 মিনিটও টিকতে পারবে না। তোমার কোনো অভিজ্ঞতা আছে? অ্যাসোসিয়েশনের নিয়মের বাইরে গেলে কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তোমার। ইন্দ্রান বলে স্যার, ধ্বংস হওয়ার মতো আমার আছেই বা কি বলেন, দেখা যাক না। ইন্দ্রান আর গার্গি মিলে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করে। গার্গি তার অলংকার বিক্রি করে দেয়। এদিকে মামলা নেওয়ায় ইন্দ্রানকে নিয়েও বিভিন্ন কথা উঠতে শুরু করে। আজ মামলার প্রথম শুনানি। ইন্দ্রান কোর্টে যাওয়ার আগে গার্গির মায়ের কাছে জানতে চাচ্ছিল গার্গির বাবা মাঝে মাঝে কেন চাকরি পরিবর্তন করত।
গার্গী এসে শুনে বলে, আপনি আমার বাবাকেই সন্দেহ করছেন? ইন্টার্ন বলে, এটি আমার কাজ, আমাকে সবভাবে চিন্তা করতে হবে। উইটনেস স্টেটমেন্ট অনেক স্ট্রং, আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই, এরকম কেসে বেল পাওয়া অসম্ভব হয়ে যায়। গার্গী একটু রেগেই বলে, দয়া করে আপনি চলে যান, আপনার অ্যাসিস্ট্যান্টের কাজই করুন, আমি আমারটা দেখব। ইন্টার্ন তাকে বুঝিয়ে বলে, দেখো এটা আমার প্রথম কেস, তাই সব দিক থেকেই আমাকে বুঝে শুনে যেতে হবে, আর কোর্টে তো আমাকেই কথা বলতে হবে। এরপর তারা কোর্টের জন্য বের হয়ে যায়। ইন্টার্ন খুবই নার্ভাস, কারণ সে কখনো আদালতে কথা বলেনি। জাজ জানতে চায় ভিকটিম কোথায়, সে না থাকলে কেস কিভাবে সামনে আগাবো। প্রসিকিউটর বলে ভিকটিম অসুস্থ, আর সে ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করেছে, রিপোর্টে সব উল্লেখ আছে। সে ইনভেস্টিগেশন অফিসার বেনিসকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে। প্রসিকিউটর বেনিসকে ইনভেস্টিগেশনের ডিটেলস বলতে বলে। বেনিস বলে, প্রথম অপরাধী মুকেশ ঠাকুর ভিকটিমের বাড়িতেই উপরের ফ্ল্যাটে কাজ করত। তার মালিকের একটি কুকুর ছিল। মুকেশ প্রতিদিন বিকেল 5:30টায় কুকুরটিকে বাইরে ঘুরতে নিয়ে যেত। লিফটে পেট অ্যালাউড ছিল না, তাই ও সিঁড়ি দিয়ে যাতায়াত করত। আর ভিকটিম মানে যে মেয়েটি, ওই মেয়েটির কুকুর পছন্দ ছিল। মেয়েটি 5:30 বাজতেই সিঁড়িতে কুকুরের সাথে খেলতে আসতো। মুকেশের রোজ 5:30টায় কুকুরকে বের করানো আর ওই মেয়েটির খেলা করা দৈনিক রুটিন হয়ে গিয়েছিল। মুকেশ দেখে লোকজন সিঁড়ি ব্যবহার কমই করত, আর ভিকটিমও তার বাবাকে না বলে এখানে আসতো। মুকেশ এই কথা তার বন্ধুদের জানায়, যারা আশেপাশে কাজ করত। তারা এই সুযোগকে ব্যবহার করতে চায়। পরবর্তী দিন 5:30টায় যখন ওই মেয়েটি কুকুরের সাথে খেলতে আসে, প্ল্যান মতো তারা ওই মেয়েটিকে বেহুশ করে গ্যাংরেপ করে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তী দিন ওই মেয়ের বাবার কমপ্লেন পেয়ে তাকে সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার টেস্ট করানো হয়। মুকেশ আর ওই 3 জন ততক্ষণে পালিয়ে যায়। আমরা একটি তথ্যের উপর ভিত্তি করে উড়িষ্যা থেকে তাদেরকে গ্রেপ্তার করি। তাদের এখানে এনে ডিএনএ স্যাম্পল ম্যাচ করাই এবং রেজাল্ট পজিটিভ আসে। কিন্তু ভিকটিম অসুস্থ ছিল বলে, আর সে যেহেতু 9 বছরের বাচ্চা, তাই আমরা তার সুস্থতার জন্য অপেক্ষা করি। তার বাবার পারমিশন নিয়ে আমরা ওই 4 জনকে আইডেন্টিফাই করাই। ভিকটিম ওই 4 জনকে আইডেন্টিফাই করার পর তার বাবার কানে কিছু বলে। এরপর আমরা জানতে পারি এখানে আরও একজন জড়িত ছিল। আমরা ইনভেস্টিগেট আবার করি, জানতে পারি ঘটনার সাক্ষী ব্রহ্মানন্দ ওই মেয়েকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। মেয়েটির দাদি জানায় তখন 6:30 বাজে, কিন্তু 4 জন আওয়াজ শুনে যখন পালিয়েছিল তখন মাত্র 6টা বাজে। এই আধা ঘন্টা সাক্ষীর ব্রহ্মানন্দই ভিকটিমের সাথে ছিল। আমরা 5 জনকে আবার আইডেন্টিফাই করাই, তখন মেয়েটি ব্রহ্মানন্দকেও আইডেন্টিফাই করে। সব শুনে প্রসিকিউটর বলে, দ্বিতীয় প্যারেডে ভিকটিম ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করেছে, তার মানে কেস ক্লিয়ার, এখানে যুক্তিতর্কের কিছুই নেই, আমি তার সর্বোচ্চ সাজা দাবি করি। আদালত ইন্টার্নকে রিএক্সামিন করবে কিনা জানতে চায়। ইন্টার্ন কোনো ক্লু পাচ্ছিল না, কি বলবে, ভয়ে ভয়ে জিজ্ঞাসাবাদ করে। ইন্টার্ন জানতে চায় ঘটনা ঘটার 16 ঘন্টা পর কেন সে এফআইআর লিখেছে, অথচ বেনিক্স আগেই রিপোর্টে উল্লেখ করে রেখেছে ভিকটিমের পরিবারের জন্যই তাদের লেট হয়েছিল, কারণ ভিকটিমের পরিবার একদিন পর তাদেরকে কমপ্লেন করেছিল। ইন্টার্ন বেনিক্সের কাছে জানতে চায় দ্বিতীয় প্যারেড আইডেন্টিফিকেশনের দিন কি কি ঘটেছিল। বেনিক্স বলে 5 জনকে আমরা নিয়ম অনুসারে নিয়ে আসি। আগের 4 জনকে আইডেন্টিফিকেশন করার সময় ভিকটিম নর্মাল ছিল, কিন্তু পঞ্চম ব্যক্তিতে দেখানোর আগে স্ট্রেসে বেহুশ হয়ে পড়ে। ভিকটিমের বাবা জানায় তার মেয়ে সকাল থেকে ওষুধ নেয়নি। আমি দ্রুত ঔষধের নাম জেনে ড্রাইভারকে আনতে বলি, কিন্তু ভাগ্য ভালো ড্রাইভারের কাছে ওই ওষুধটি ছিল। আমি ভিকটিমের বাবাকে দেখিয়ে কনফার্ম করি এবং দেরি না করে ভিকটিমকে ওষুধটি দেই। কিছুক্ষণ পরই সে স্বাভাবিক হয়ে যায়। এরপরই সে ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করে। সব কথাই রিপোর্টে লেখা রয়েছে, কিন্তু ইন্টার্ন পড়েনি, তাই আদালত তাকে পড়ে দেখার সময় দেয়। সম্পূর্ণ রিপোর্ট পড়ে ইন্টার্ন বেনিক্সকে প্রশ্ন করে, আপনার ড্রাইভার বয়স কত আর কত বছর যাবৎ সে এই ওষুধ নিচ্ছে? বেনিক্স জানায় 45 বছর, আর 1 বছর যাবৎ নিচ্ছে তার স্ট্রেসের জন্য। ইন্টার্ন প্রশ্ন করে, যে ওষুধ ড্রাইভার থেকে নিয়ে ভিকটিমকে দিয়েছিলেন তার ডোজ কত ছিল? বেনিক্স তার ডোজ বলতে পারে না, কারণ সে খেয়াল করে দেখেনি। ইন্টার্ন জজকে বলে, বাচ্চাকে যে ওষুধ দিয়েছিল, যা কিনা 45 বছরের একজন নেয়, তা কখনো 9 বছরের বাচ্চা নিতে পারে না। এটি বিপজ্জনক হতে পারে এবং ডোজ বেশি হলে মৃত্যু হতে পারে। একজন বিশেষজ্ঞ নিউরোলজি সার্জনকে আদালত আনা হয়। ওষুধটি দেখালে সে বলে, যে কোনো পরিস্থিতিতেই এই অ্যাডাল্ট ডোজ কোনো বাচ্চাকে দেয়া যাবে না। ওভারডোজ হলে তার কনফিউশন তৈরি হতে পারে, কোনো ডিসিশন নিতে ভুল হতে পারে, এমনকি ওভারডোজ বেশি হয়ে গেলে তার মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। সব শেষে ইন্দ্রান বলে, তার মানে বাচ্চাকে অ্যাডাল্ট ডোজ দেওয়ার ফলে তার রিয়াকশনে হয়তো ব্রহ্মানন্দকে সে আইডেন্টিফাই করেছে, তাই এই প্যারেড মানা যায় না। প্রসিকিউটর রেগে যায়, সেগুলো মানতে নারাজ। এরপর কোর্ট সাময়িক সময়ের জন্য বিরতি হয়। বিরতির সময় ইন্দ্রান বাইরে এসে গার্গীকে জানিয়ে যায় যে আপাতত সব পজিটিভ চলছে, অ্যাডাল্ট ডোজ দেওয়ার কারণে ওই বাচ্চা হয়তোবা ভুল করেছিল। বিরতির পর জজ পুলিশের এরকম গাফিলতির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, আর ইন্দ্রান্সকে গভীরভাবে এই ইনভেস্টিগেশন করতে 7 দিনের জন্য সময় দেয়। আর ভিকটিমের ব্যাপার বলে দেয়, একজন তহসিলদার এবং জজের সামনে ভিকটিমকে আদালতের সামনে আবার আইডেন্টিফিকেশন প্যারেড করানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়ে দেয়। পুলিশ ব্রহ্মানন্দকে নিয়ে যাচ্ছিল। গার্গী কথা বলতে চাইলে তারা নিষেধ করে।
তখন জজ যাচ্ছিল। জজকে জানালে বলে, তুমি এখানে দেখা করতে পারবে না, জুডিশিয়াল কাস্টডিতে যাও, পারমিশন নিয়ে দেখা করতে পারবে। গার্গি জানায় তারা পারমিশন নিয়ে গেলেও পুলিশ দেখা করতে দিচ্ছে না। তখন বেনিক্সকে ডেকে বলে, তুমি নাকি ওদেরকে দেখা করতে দিচ্ছ না, তুমি এমনিতেই কেসে সমস্যা করে রেখেছো, আমি ইচ্ছা করলে কিন্তু সিআইডিকেও দিয়ে দিতে পারি। এদিকে মিডিয়া এসে তাদের ভীমরুলের মতো খোঁচা মারতে শুরু করে। তখন গার্গি উত্তর দেয়, তার বাবা দোষী কিনা তা আদালত দেখবে, তার 2টি মেয়ে আছে, আমি তার মেয়ে হয়ে তার জন্য লড়াই করছি, দয়া করে আদালতের রায়ের পূর্বে সমাজে তাকে দোষী বানাবেন না। আপনাদের সাথে হলে কি করতেন আপনারা? এখানে আবার গার্গির ছোটবেলা দেখানো হয়। সেখানে ম্যাথ টিচার গার্গিকে কালি আনতে ভিতরে পাঠিয়ে দেয়। এরপর ঘরে গিয়ে গার্গির কাছে যাওয়ার চেষ্টা করে। তার উদ্দেশ্য খারাপ বুঝতে পেরেই গার্গি দৌড়ে পালিয়ে যায়। এদিকে কমিশনার বেনিক্সকে ডেকে কেসটি অন্য অফিসারকে হ্যান্ডওভার করতে বলে, কারণ বেনিক্সের রিপোর্টে মেডিসিনের কথা উল্লেখ করায় পুলিশের বিরুদ্ধে আঙ্গুল উঠেছে। কমিশনার বলে, এখন যদি ওই মেয়ের বাবা নিষেধ করে দেয় যে সে ওই দিন ওই ওষুধটি কনফার্ম করেনি, আর মেয়ে যদি আইডেন্টিফাই করতে না পারে, বেনিক্স আরেকটি সুযোগ চায় যে মেয়ের বাবার সাথে কথা বলে সে সব ম্যানেজ করে নেবে। কমিশনার বেনিক্সকে শেষবারের মতো একটি সুযোগ দেয়। এদিকে ইন্দ্রান আর গার্গি ব্রহ্মানন্দের সাথে দেখা করতে যায়। গার্গি তার বাবাকে এই অবস্থায় দেখে সহ্য করতে পারে না, তাই পাশে লুকিয়ে পড়ে। তার বাবা তাকে ডেকে বলে, তোমার বাবা ঠিক আছে, তুমি ভেবো না। আমার আকশু আর আমার দোসাওয়ালি কেমন আছে মা? ইন্দ্রান জানায়, গার্গির চাকরি চলে গেছে, আকশারা এখন আর স্কুলে যায় না, আর দোসার আটা কিনতেও কেউ আপনাদের বাড়িতে আসে না, ঘরের সব গ্লাসও ভেঙে গেছে। এই হলো আপনার সংসারের পরিস্থিতি। কোর্ট আমাদের মাত্র 7 দিনের সময় দিয়েছে, আপনি যদি আমাকে বলেন ওই দিন আসলে কি ঘটেছিল, তাহলে কেসের অনেক উপকার হবে। ব্রহ্মানন্দ বলে, ওই দিন আমি সিঁড়িতে নামার সময় বাচ্চার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাই করেছিলাম যা একজন বাবা করত। আমি তাকে তুলে ওদের ফ্ল্যাটে নিয়ে যাই। এখানে দেখা যায় মেয়ের বাবা কুন্দাবাকে তার এক ডক্টর বন্ধু এসে তার মেয়ের অবস্থা দেখে বলে, কে কি ভাবলো বিষয় না, দ্রুত হসপিটালে ভর্তি করাতে হবে, ওর ইন্টারনাল ইনজুরি হয়েছে, বেশি রক্তক্ষরণ হয়েছে, এখন মেডিকেল কেয়ার লাগবে। ব্রহ্মানন্দ বলছিল, জি স্যার, ওকে দ্রুত হসপিটালে নেওয়া উচিত। কিন্তু সামাজিক সব কথা চিন্তা করে কুন্দাবা সবাইকে যেতে বলে। ব্রহ্মানন্দ জানায়, সে 8টার দিকে তাদের ঘর থেকে বের হয়ে এসেছিল, আর 6:30টার সময় বাচ্চাকে ওই ফ্ল্যাটে দিয়ে এসেছিল। ইন্দ্রান জানতে চায়, বাচ্চাকে ফ্ল্যাটে নেওয়ার সময় আপনাকে কেউ দেখেনি? ব্রহ্মানন্দ জানায়, ওই দিন আমি একাই ছিলাম, মেয়েটির ফ্ল্যাটও সিঁড়ির পাশেই, তাই কেউ দেখেনি, সবাই লিফট ব্যবহার করে, কেউ সিঁড়ি ব্যবহার করে না। ইন্দ্রান জানতে চায়, আপনার ডিউটি তো 6টায় শেষ হয়, আপনি রোজ 6টার সময় বাড়িতে পৌঁছে যান, ওই দিন কি করছিলেন একা? ব্রহ্মানন্দ বলে, ওই দিন স্যান্ড্রাকে দেখতে ছেলেপক্ষ আসার কথা ছিল, তার বাবা ছুটি নিয়েছিল, তাই আমাকেই ওই দিন নাইট শিফট করতে হচ্ছিল। গার্গি বাধা দিচ্ছিল যে কেমন প্রশ্ন করছো। ইন্দ্রান তাকে বলে, আমার কাজ আমাকে করতে দিন, আপনার জন্য সে খুলে বলতে পারছে না, আপনি বাইরে যান। গার্গি বলে সে আর কিছু বলবে না। ইন্দ্রান জানতে চায়, 14 নভেম্বর 6টা থেকে 6:30 পর্যন্ত আপনি কি করছিলেন? ব্রহ্মানন্দ বলে, আমার ডিউটি 6টায় শেষ হয়ে যায়, এরপর ইচ্ছা করে বাড়ি ফিরে যাই। তারা বাজার আনা, এটা ওটা করানো, সারাদিন চাকরের মতো খাটায়, শান্তিতে দুমুঠো খেতেও দেয় না। কি করব বলুন, আমার 2টি মেয়ে। 6টা বাজতে বাজতে শরীর আর চলতে চায় না। আমার যেহেতু নাইট শিফট করতেই হতো, তাই আমি লিফট রুমে রাখা একটু মদ খেয়ে নেই, কারণ পরবর্তী শিফট শুরু হতে সময় ছিল কিছুটা। অবশ্য গার্গির আমার মদ খাওয়াটা পছন্দ নয়। ইন্দ্রান জানতে চায়, ইনকোয়ারির সময় একথা জানাননি কেন? ব্রহ্মানন্দ বলে, আমি ওখানে বাচ্চাকে বাঁচাতে গিয়েছিলাম, তাই আমার এই অবস্থা, আর মদ পানের কথা জানালে কি করতো? ইন্দ্রান বলে, আমরা চেষ্টা করছি দ্রুত আপনাকে বের করার জন্য। ব্রহ্মানন্দ বলে, তাতে কি হবে? বাচ্চাকে যতবারই জিজ্ঞেস করবেন আমাকেই দেখাবে, কারণ জ্ঞান ফেরার পর আমাকেই দেখেছে। সময় শেষ হয়ে যায়, ব্রহ্মানন্দ চলে যাচ্ছিল। গার্গি তখন কাঁদতে কাঁদতে বাবাকে পিছের থেকে দেখছে। বাড়ি ফিরে ইন্দ্রান বলে, তার মানে দাঁড়ায় ওই দিন 6টা থেকে 6:30 পর্যন্ত কে ওখানে ছিল। যতক্ষণ তাকে না পাই কেসটি পোস্টপন করতে হবে। তারা ওই বিল্ডিংয়ে যায় বিভিন্ন তথ্য নিতে, কিন্তু ঢুকতে পারে না। বিল্ডিংয়ের কাজের লোকদের থেকে তথ্য নেওয়ার অনেক চেষ্টা করে, এমনকি অ্যাপার্টমেন্টের সেক্রেটারির সাথেও দেখা করে, জানতে চায় কেউ বাসা ছেড়ে চলে গেছে কিনা এই সময়ের মধ্যে, কিন্তু কোনো জায়গাতেই কোনো তথ্য পাওয়া যায় না। অপরদিকে বেনিক্স মেয়ের বাবা কুন্দাবার সাথে দেখা করে। বেনিক্স তাকে বলে, আমি ভেবেছিলাম সিক্রেটলি সব শেষ করতে পারবো। কুন্দাবা বলে, বাদ দাও তোমার সিক্রেট, এখন পুরো দুনিয়া জানে। তোমাদের জন্য আমি চুপচাপ বসে আছি, তোমাদের ল এগুলো না থাকলে আমি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিতাম। তুমি জানো না আমার ভিতর কি কাজ করছে। বেনিক্স তার মেয়ের ছবি দেখিয়ে বলে, আমারও একটি মেয়ে আছে, আমি এই কষ্ট বুঝি। আগেরবার আমার ভুলে আমি হেরে গেছি, ট্রাস্ট করুন এবার হবে না, তারপর আপনার যা করার করতে পারেন। কুন্দাবার সাথে কথা বলে বেনিক্স কমিশনারকে জানায় সে রাজি, 7 তারিখে আমরা প্যারেড রাখতে পারবো। এখানে আবার গার্গির ছোটবেলা দেখানো হয়, যেখানে তার ম্যাথ টিচার তাকে পড়াতে বাড়িতে এসেছে। গার্গির মা একটি কাজে বাইরে চলে যায়। সুযোগ পেয়ে ম্যাথ টিচার গার্গিকে পাশে এসে বসতে বলে। এরপর গার্গি তার পাশে বসতেই তার শরীরে হাত দিতে শুরু করে। ব্রহ্মানন্দ এসে টিচারকে মারে এবং তাকে বের করে দেয়। ব্রহ্মানন্দ বলে, ভয় পাস না, তুই কার মেয়ে তুই জানিস না? তুই এই সকল লোককে ভয় পাস? তুই যখনই ভয় পাবি আমার কথা মনে করবি, তোর মনে সাহস জন্মাবে।
এদিকে সব জায়গায় গিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি, বাকি আছে শুধু একটি জায়গা। গার্গী সাহস করে ইন্দ্রানকে নিয়ে সেই বাড়িতে যায়, কুন্দাবার বাড়ি। ইন্দ্রান অনেক ভয় পাচ্ছিল। গার্গী 2 মিনিটের জন্য মেয়েটির সাথে কথা বলতে চাচ্ছিল। তার ধারণা সে ভালোভাবে চিনতে পারেনি, হয়তো কোনো ভুল করেছিল। কুন্দাবা কাঁদতে কাঁদতে বলে, ও অনেক ছোট থাকতে ওর মা মারা গেছে। কোনো সমস্যা হলে দৌড়ে আমার বুকে চলে আসতো। ওই 5 জনকে কেটে টুকরো টুকরো করা উচিত। রাতভর ব্যথায় চিৎকার করে আমার মেয়েটি। আমি দরজা খুলে দেখতে গেলে ভয়ে চিৎকার করে ওঠে। আমাকে এখন বাবা মনে করে না, একজন পুরুষ ভাবে সে। আমাকে দেখলে ভয় পায়। আমার মেয়ে হীরা ছিল, কখনো টিউশন নিতে হতো না, আর এখন ডেইলি রুটিনে মনে রাখতে পারে না। আমার আবার ওকে শেখাতে হচ্ছে। ওই দিন তো প্যারেডে ওই শয়তানদেরকেও ঠিকমতো চিনতে পারছিল না, আমাকেই ওর হেল্প করতে হয়েছিল। অনেক স্বপ্ন দেখতাম, বড় হয়ে হয়তো বা আপনার মতো একজন হবে। আমার স্বপ্ন আর হলো না। আপনি 2 মিনিট চেয়েছেন, আপনাকে 10 মিনিট সময় দিলাম। যান, যা জানবেন জেনে নিই। গার্গী তার সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু গার্গী যাওয়ার আগেই কুন্দাবার ভাই এসে গার্গীকে মারতে মারতে বের করে দেয়। তারা ফিরে যায়। গার্গী ইন্দ্রানকে বলে, গতবার শেষ মুহূর্তে আপনি সময় বাড়িয়েছিলেন, এবারও কিছু একটা করুন না। ইন্দ্রান গার্গীকে নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যায়। ইন্দ্রান কুন্দাবার কথাগুলো ভিডিও করে এনেছে, রাতে বসে শুনছিল। যেখানে কুন্দাবা বলছিল কোনো বাচ্চার সাথে যেন এমনটা না হয়। আমি কাল আমার মেয়ের সাথে থাকবো, তোমার বাবাকেও আইডেন্টিফাই করাতে সাহায্য করব, দেখে নিও তুমি। পরদিন ইন্দ্রান কোর্টে ওই ভিডিওটি পেশ করার অনুমতি চায়। জজ অনুমতি দিলে পুরো ভিডিওটি প্লে করে দেখায়। এরপর ইন্দ্রান বলে, কুন্দাবার কথায় প্রমাণ পাওয়া যায় ব্রহ্মানন্দকে দোষী হিসেবে সে ভেবে নিয়েছে, আর সে স্বীকার করেছে ব্রহ্মানন্দকে আইডেন্টিফাই করতে কুন্দাবা তার মেয়েকে সাহায্য করেছে। তার মানে ভিকটিম নিজে নয়, বাবার সাহায্য নিয়ে আইডেন্টিফাই করেছে। আজকের প্যারেডও তাই হবে। জজ আবার ভিডিওটি দেখে এবং সিদ্ধান্ত নেয় আগামীকাল 12টায় প্যারেড হবে, আর ওই মেয়ের বাবা সেখানে থাকতে পারবে না। সমাজসেবা অফিসার বাচ্চাটিকে নিয়ে আসবে। কথা মতো পরদিন মেয়েটিকে কোর্টে নিয়ে আসা হয়। ব্রহ্মানন্দকে দেখানো হলে মেয়ে চিৎকার শুরু করে। সে অসুস্থ হয়ে পড়ে। মেয়ের চিৎকার শুনে কুন্দাবা কোর্টে ঢুকে পড়ে। কারোর কোনো কথা না শুনেই মেয়েকে কোলে করে নিয়ে চলে যায়। এই ঘটনার পর ইন্দ্রান বলে, ব্রহ্মানন্দের বিরুদ্ধে প্যারেড আইডেন্টিফিকেশনই একমাত্র প্রমাণ ছিল, আর প্যারেড কিভাবে হয়েছিল তা বোঝাই যাচ্ছে। ভিকটিম বাবার সাহায্য ছাড়া আইডেন্টিফাই করতে পারে না, তাও প্রমাণিত হয়েছে। আমি বাচ্চার ব্যাপারটি বুঝতে পারছি, কিন্তু তার জন্য আমার ক্লায়েন্ট কতদিন জেলে থাকবে? সে 60 বছরের বৃদ্ধ। তার 2টি মেয়ে আছে। প্রেস এবং মিডিয়া তাদের জনজীবন দুর্বিষহ করে তুলেছে। ব্রহ্মানন্দের বিরুদ্ধে তো কোনো শক্ত প্রমাণই নেই, তাই তাকে বেইল দিতে অনুরোধ করছিল। তখন জাজ বলে, ভিকটিম আইডেন্টিফাই করেনি তাতে কি, কিন্তু তার মানে এটি প্রমাণিত হয় না যে সে নিরপরাধ। তাই কোর্ট ব্রহ্মানন্দকে কন্ডিশনাল বেল দেয়, মানে প্রতিদিন থানায় গিয়ে তাকে সাইন করতে হবে। ভিকটিম মানে ওই মেয়েটি পরবর্তী প্যারেডের সময় যদি তাকে আইডেন্টিফাই করে ফেলে, তাহলে তাকে জেলে পাঠানো হবে আর বেল ক্যান্সেল হবে। সব নিয়ম সেরে ব্রহ্মানন্দকে বেইলে ছাড়িয়ে গার্গী বাড়িতে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে কুন্দাবা তাদের বাড়ির সামনে এসে বসে আছে। ইন্দ্রান দরজা লাগিয়ে দেয়। কুন্দাবা একটি চাপাটি হাতে নিয়ে গেট বন্ধ করে দেয়। ব্রহ্মানন্দকে মারতে সামনে এগিয়ে যাচ্ছে, তখনই বাইরে থেকে আকসারা বাড়ি ফিরে আসে। কুন্দাবাকে হাতে চাপাতি দেখে ভয়ে ভয়ে এগিয়ে আসে। কুন্দাবা তাকে দেখে আটকে দেয়। আকসারাকে দেখে নিজের মেয়ের কথা মনে করে, কাঁদতে থাকে। সে বুঝতে পারে যার ঘরে এমন একটি মেয়ে আছে, সে নিশ্চয়ই তার বয়সী মেয়ের সাথে এমনটি করতে পারে না। তাদের হয়তোবা ভুল হচ্ছে। কুন্দাবা কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। তার ভাই এসে তাকে নিয়ে যায়। এদিকে দেখা যায় আহলিয়া জাজকে রাস্তায় আটকে ইন্টারভিউ নিচ্ছে। জাজ বলে, তার মানে আপনারা এভাবে ওই পরিবারকে টর্চার করছেন? এই কেসের তো এখন রায় হয়নি, তাদের পরিস্থিতির জন্য আপনিই দায়ী। আহলিয়া বুঝতে পারে সে অন্যায় করেছে, তাই সে অনুতপ্ত হয়। তারা ধারণা করে বাচ্চাটি চাপের মুখে ছিল, অনেক টর্চার হয়েছিল। সবার চাপে পড়ে ভুল করে হয়তোবা ব্রহ্মানন্দকে দেখিয়ে দিয়েছিল। রাতের বেলা স্যান্ডার বাবা আসে দেখা করতে। অনেকদিন পর 2 বন্ধু একসাথে অনেক কথা বলে। স্যান্ডার বাবা চলে যাচ্ছিল। গার্গী তার কাছে জানতে চায় বাবা কোন ব্র্যান্ডের মদ খায়। গার্গী বলে, আসলে সে অনেক ঝামেলা পোহাচ্ছে, তো তাতে যদি একটু রিল্যাক্স হয়। স্যান্ডার বাবা বলে, আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। সে ব্রহ্মানন্দকে বাইরে হাঁটতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এদিকে কুন্দাবাও শহর থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর কিছুক্ষণ পর স্যান্ডার বাবা ফিরে আসে। বলে, অনেক দিন পর তো, তাই অল্প খেয়ে একটু নেশা করেছে, আমি শুইয়ে দিয়েছি। গার্গী তাকে বলে, আপনি এসেছেন ভালো লেগেছে, মাঝে মাঝে এভাবে আসবেন, বাবা একটু আনন্দ পাবে। তবে পরের বার কিন্তু মদ খাওয়ার পারমিশন দেব না। স্যান্ডার বাবা বলে, কপাল ভালো যে ওর তোমার মতো একটি মেয়ে আছে। গার্গী বলে, বাবা সাথে আছে এটাই আমার জন্য অনেক। স্যান্ডারকেও জিজ্ঞেস করে দেখুন, সেও এটাই বলবে। স্যান্ডার বাবা বলে, তার হবে, গত সপ্তাহে এই ক্লাসমেটের সাথে পালিয়ে বিয়ে করেছে। ও বড় হয়ে গেছে, ও বলে ওর জীবনের ডিসিশন ওই নিতে পারবে, তাই বাড়ি থেকে পালিয়েছে। গার্গী বলে, আপনি তো ওর জন্য পাত্র দেখেছিলেন তাই না? সে বলে, আমি সব করেছি, একজন বাবা হয়ে যা করা উচিত। আমি যাকে ঠিক করেছিলাম তার ব্যাংকে পার্মানেন্ট জব ছিল। আমি সারাদিন ছুটি করে সব তথ্য জোগাড়ও করেছিলাম। ছেলেপক্ষ বাড়িতেও এসেছিল। তারা আসার পর ও বলে ও অন্য কাউকে ভালোবাসে, তাকে বিয়ে করবে। সবার সামনে আমার মাথা নত করে দেয়। আমি রাগ করে ওকে অনেক মারধর করি, আর সেই রাগেই অনেক মদ খেয়েছিলাম ওই দিন।
গার্গী বলে, আমি জানি ও যা করেছে ঠিক করেনি, কিন্তু মদ খেয়ে মেয়েকে মারা তো সমাধান নয় আঙ্কেল। আপনি ওকে বসিয়ে বুঝিয়ে বললে সমাধান হয়ে যেত। স্যান্ডার বাবা বলে, তোমার বাবা আমাকে ওই দিন এই কথাই বলেছিল, কিন্তু আমি এত রাগে ছিলাম, ওকে খুন করতে চাচ্ছিলাম, কিন্তু তোমার বাবা আমাকে বোঝালো আর শান্ত করলো। বলে, নেশার ঘোর না কাটা পর্যন্ত অ্যাপার্টমেন্টে আরাম কর। আর আমি চুপচাপ ওখানেই লিফটের রুমে শুয়ে পড়ি। এই কথা শুনেই গার্গীর মাথা নাড়া দিয়ে ওঠে, কারণ ইন্দ্রানকে নিয়ে যেদিন তার বাড়িতে গিয়েছিল সে বলেছিল তার মেয়েকে দেখতে লোক এসেছিল, তাই সে কোথাও বের হয়নি। পরবর্তী দিন ডিউটিতে গিয়েছিল, আর আজ বলছে ওখানেই ছিল। কিছু একটা এলোমেলো হচ্ছে। গার্গী বটি নিয়ে গিয়ে আসে। স্যান্ডার বাবা বলে, মাফ করে দিও মা। রাত শেষ হয়। পরদিন সকালে প্রার্থনা সেরে গার্গী তার বাবাকে এবং ইন্দ্রিয়ানকে নিয়ে থানায় যায় সাইন করতে। ব্রহ্মানন্দ সাইন করার পর তার পক্ষে গার্গীকে সাইন করতে বলে। এখানে দেখানো হয় গত রাতের কাহিনী। স্যান্ডার বাবা বলছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই জানাতে পারিনি। গার্গী পুলিশকে কল করতে যাচ্ছিল, তখন স্যান্ডার বাবা অনেক অনুরোধ করে তার কথাটি শুনতে বলে। স্যান্ডার বাবা বলে, ওই দিন তোমার বাবাই রেখেছিল, তাই আমি অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় সে ওই মেয়েটিকে পড়ে থাকতে দেখেছিল। এরপর দ্রুত গিয়ে সে ব্রহ্মানন্দকে বিষয়টি জানায়। বলে সে অনেক নেশায় ছিল, তাই ব্রহ্মানন্দ তাকে বলেছিল কাউকে কিছু বলতে হবে না, লিফট রুমে গিয়ে শুয়ে পড়। স্যান্ডার বাবা বলে, তারপর ওই বাচ্চাকে ব্রহ্মানন্দী ঘরে নিয়ে গিয়েছিল, যাই করার ওই করেছিল। পরদিন যখন জাগিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হই, ব্রহ্মানন্দ আমাকে কল করে বলেছিল কেউ কিছু জানতে চাইলে আমি যেন বলি আমার মেয়েকে দেখতে এসেছিল, তাই আমি ছুটিতে ছিলাম। একই কথা ওই দিন কারাগারে ব্রহ্মানন্দ বলেছিল। এরপর কারকে সাইন না করে সবার সামনে ব্রহ্মানন্দকে জিজ্ঞাসা করে, আপনি ওই দিন 6টা থেকে 6:30 পর্যন্ত কি করেছিলেন? ব্রহ্মানন্দ অবাক হয়ে যায়, বলে, আমি তো বলেছি তোমাকে লিফট রুমে মদ খাচ্ছিলাম। গার্গী বের হয়ে যায়। বেনিক্স এসে সবাইকে বের করে দেয়, শুধু ব্রহ্মানন্দকে রাখে। একজন তহসিলদারকে নিয়ে জাজ আসে সেখানে। এরপর গার্গী ওই মেয়েটিকে সাথে নিয়ে আসে। ব্রহ্মানন্দ জানতে চায়, গার্গী এসব কি? সবার সামনে মেয়েটিকে নিয়ে আসা হয়। এখানে দেখা যায় গার্গী গত রাতে ইন্দ্রানকে নিয়ে গিয়েছিল কুন্দাবার বাসায়। গার্গী মেয়েটির কাছে গিয়ে ব্রহ্মানন্দের ছবি দেখায়, বলে, ভালো করে দেখে বলো, এ ছিল না তাই না? তুমি ভুল করেছিলে। মেয়েটি তখন বলে, এই ছিল। কেন আমাকে এত পেরেশান করছেন? আমি তো অনেক আগেই তার কথা বলেছি। এখানে দেখা যায় সিঁড়ি বেয়ে ওই মেয়েটির কাছে গিয়ে ব্রহ্মানন্দ ওই দিন তাকে ধর্ষণ করেছিল। গার্গী কান্নায় ভেঙে পড়ে। তার বাবাই কিনা শেষ পর্যন্ত এটি করল। সে কাকে বাঁচাতে চাচ্ছে? সবার সামনে মেয়েটিকে 5 নম্বর অপরাধীকে দেখাতে বলে গার্গী। মেয়েটি ব্রহ্মানন্দকে দেখায়। ব্রহ্মানন্দ তখন গার্গীকে বলে, আমাকে ক্ষমা করে দিও মা। পুলিশ তাকে গ্রেফতার করে। গতরাতে সব জানার পর গার্গী তার বাবাকে এভাবে ধরিয়ে দেয়। সে অপরাধের সাথে কোনো আপোষ করেনি। এর কিছুদিন পর গার্গীদের বাড়িতে আকসারের জন্য অনুষ্ঠান। তাদের রীতিতে কোনো মেয়ের যখন ফার্স্ট পিরিয়ড হয় তা তারা উৎসব করে পালন করে। এখানে ইন্দ্রান, ভানু সবাইকে দেখা যায়। আহলিয়া কল করে আকসারের সাথে কথা বলে, তাকে উইম্যানহুডের ওয়েলকাম করে। সে বলে, মেয়েদের জন্য মেয়ে হয়ে জন্মানোটা সারা জীবনের জন্য একটি যুদ্ধ। শুধু অ্যাডভাইসে সব নয়, আমাদের প্রতি কদমেই সবার থেকে সাবধানে চলতে হয়। আমাদের অনেক কাছের লোকদের থেকেও আমাদেরকে সাবধানে চলতে হয়। তুমিও আস্তে আস্তে শিখে ফেলবে। এই অনুষ্ঠানে কুন্দাবাকেও দেখা যায়। কুন্দাবা তার মেয়েকে সাথে নিয়ে এসেছে। সে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এখানেই মুভিটি শেষ করা হয়। মুভিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।